আজকের পর থেকে হিন্দু যেই জায়গায় দেখবেন ওই জায়গায় শুধু পাইবেন। কোন আন্দোলন তো দূরের কথা, যেই জায়গায় দেখবেন শুধু আর ওই একটাই বাচ্চা, ওকে মেরে ফেলছে। আমরা দুই বোন আর এরা দুই ভাই বোন। এই ছেলেটাকে মেরে সবাই গেল। আমরা আইনের বিচার চাই। মারা তো গেছে, এখন তার আত্মা উদ্ধার হোক, আমরা এটাই চাই। আমার আর কিছু না, আমরা বিচার চাই। ছোট ছেলেটা যার কথা বললে আমি আবেগপ্রবণ হয়ে যাই, আমার ছেলের বয়সী, সেই প্রিয়মকে তারা গলায় কাপড় পেঁচিয়ে হত্যা করে। কে করবে বিচার? এ দেশ বাসযোগ্য নয়। মাঝে মাঝে ঘৃণা হয়, কেন এ দেশে জন্মেছিলাম। হোক না হিন্দু, প্রথমত ওরা মানুষ, ওরা বাঙালি, ওরা দেশের নাগরিক। বিচারহীনতা দেশকে ধ্বংস করেছে। আবার কবে জনগণ দেশে নিরাপদে বাস করবেন আল্লাহই জানেন। কি ভয়ঙ্কর বেদনাদায়ক ঘটনা! এই দেশটা কি স্বাধীন হয়েছিল এই জন্যই? সোশ্যাল মিডিয়া জুড়ে একের পর এক মন্তব্য। এই নেট নাগরিকদের প্রত্যেকেই হতাশ দেশের আইন শৃঙ্খলা নিয়ে, বিচারহীনতা নিয়ে, সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার নিয়ে। এরা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশি ও মুসলিম। শনিবার রাতের একটি ঘটনা যেন সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তার স্ত্রী ও তার দুই সন্তানের দেহ উদ্ধার হয়েছে কামালকাচরা মাছুয়াপাড়ার বাড়ি থেকে। কদিন ধরেই তাদের বাড়ির বাইরে থেকে তালা বন্ধ ছিল। প্রতিবেশীরা ধরেই নিয়েছিলেন বাড়িতে সপরিবারে নেই গণপতি বাবু। এলাকায় নামযশ ছিল বেশ, হোমিওপ্যাথি চিকিৎসাও করতেন। শনিবার রাতে পুলিশ গণপতি চক্রবর্তীর নির্মীয়মান তিনতলা বাড়ি থেকে উদ্ধার করলেন চারটি লাশ। কিভাবে সপরিবারে অবসরপ্রাপ্ত শিক্ষক খুন হলেন? খুনের নেপথ্যে উঠে এসেছে মাদকের তথ্য। জানা গেছে মাঝরাতের গণপতি বাবুর বাড়ির ছাদে বসে মাদক সেবন করছিলেন দুই যুবক। বাড়ির মালিক টের পেয়ে ছাদে উঠতেই একে একে সপরিবারে তাদের শেষ করে দেওয়া হয়। মানে মাদক সেবনে বাধা, তারপর খুন। পুলিশের ব্যাখ্যায় আপাতত সেটাই উঠে এসেছে। এই ঘটনার 48 ঘন্টার মধ্যে দুই সংখ্যালঘু হিন্দু যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনা ঘটানোর আগে তারা একটা বাসায় বসে ইয়াবা সেবন করে, সেটা হলো সীমান্তের বাসায়। সীমান্ত খুনের সাথে ছিল না, কিন্তু সীমান্তের বাসায় তারা বসে ইয়াবা সেবন করে। ইয়াবা সেবন করার পরে তারা এই বাসার ছাদে এসে সেবন করে। মুগ্ধ সিটি বাজারে মাছের দোকানে কাজ করে, রামনাথের মাছের দোকানে। মুগ্ধের বাসার সামনে খুশি ওরফে প্রশান্ত নামক ইয়াবা ব্যবসায়ীর নাম পাওয়া গেছে, যে ইয়াবা ব্যবসা করে এবং তার থেকে ইয়াবা কিনে নেয়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু নিরাপত্তা নিয়ে প্রশ্ন আগে থেকেই ছিল। এই ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তাকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল। চুরি নয়, ডাকাতি নয়, বরং গল্পটা যেন একটু অন্যরকম ভাবে সাজানো গোছানো। কেন বলছি সাজানো? এর পেছনে নির্দিষ্ট কিছু কারণ আছে। আজকের প্রতিবেদনে আমরা সেই বিষয় নিয়েই আলোচনা করব। সিন নম্বর 1, দুই যুবক এলেন, পাশের বাড়ির ছাদে পৌঁছেও গেলেন। সেখানে তারা মাদক সেবন করতেই পারতেন, কিন্তু করলেন না। তাদের পছন্দ ছিল গণপতি বাবুর বাড়ির ছাদ। সেই বাড়িটাকেই বেছে নিলেন যে বাড়িতে লোকজনের উপস্থিতি বেশি ছিল। সিন নম্বর 2, শব্দ পেয়ে ছাদে ছুটে এলেন গণপতি। পরিচয় ফাঁস হয়ে যাওয়ার ভয় আততায়ীরা খুন করলেন তাকে। এরপর সিনে এলেন তার স্ত্রী ও মেয়ে। একে একে দুজনকে শেষ করে দেওয়া হলো। সিন নম্বর 3, ছাদ থেকে দোতলায় নেমে এলেন দুই যুবক। চোখ গেল দোতলার একটি ঘরে। সেখানে 12 বছরের শিশু প্রিয়ম ঘুমিয়েছিল। হঠাৎ দুই খুনির একজনের মনে হলো, প্রিয়ম যদি চিনে ফেলে, ঘুমন্ত শিশু কিভাবে চিনবে? যাই হোক, সেই সব বুদ্ধিদীপ্ত প্রশ্নের মধ্যে না গিয়ে প্রিয়মকে মেরে ফেলা হলো। সিন নম্বর 4, চারটি খুনের পর দুই যুবকের মনে হলো তারা বেশ ক্লান্ত। প্রিয়মের ঘরে থাকা শৌচালয়ে গিয়ে স্নান করলেন, ডাইনিং টেবিলে বসে খেজুর শসা খেলেন। এরপর গোটা বাড়ি তছনছ করে ভোর হতেই
দিব্যি বাড়ি থেকে বেরিয়েও গেলেন। এই ঘটনার পরম্পরা দেখে আপনাদের কি মনে হচ্ছে? আচমকা ঘটে যাওয়া খুন, নাকি ঠান্ডা মাথায় ভেবেচিন্তে খুন? কিন্তু পুলিশ যে ব্যাখ্যা দিচ্ছে তাতে পরিষ্কার এদের খুনের কোনো মোটিভই ছিল না। নিজেদের মুখ বাঁচাতে শিক্ষকের পরিবারের সকলকে মেরে ফেলেছে। গোটা ঘটনাটি আচমকা ঘটেছে, কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র নয়। আমাদের প্রশ্ন, খুনটা যদি হঠকারিতার মধ্যে দিয়ে হয়ে থাকে তাহলে এত ঠান্ডা মাথায় বাকি কাজগুলো সারলেন কিভাবে? নিহত শিক্ষক হিন্দু, তাদেরকে যে দুজন খুন করলেন তারাও হিন্দু। সংখ্যালঘু খুন বা তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুললে বিষয়টার সাম্প্রদায়িকতার ছোঁয়া মোটেই লাগবে না। সংখ্যালঘুর হাতেই তো সংখ্যালঘু খুন হলেন, কাজেই সাম্প্রদায়িকতার প্রশ্ন ওঠে না। বাংলাদেশবাসীদের যে পিনাকি এত ন্যায় অন্যায় পাঠ পড়ান, তিনি পোস্টে কি লিখছেন দেখুন। এর মধ্যে দোষীদের শাস্তির দাবিতে পথে নেমে গেলেন জামাতরাও, যাতে আগে ভাগে একটা সেফটি গার্ড গায়ে চাপিয়ে নেওয়া যায়, পরিষ্কার একটা বার্তা দেওয়া যায়, ভাই এইসবের মধ্যে আমরা কিন্তু নেই। অথচ উগ্রবাদের রাজনীতিটা জামাতের মতো দলগুলিই করে। রংপুর মেট্রোপলিটন পুলিশের ভূমিকা দেখে মনে হচ্ছে তাদের তদন্ত চটজলদি শেষ করার তাড়া রয়েছে। তারা চাইছেন না এই তদন্ত আর এগোক। মামলাটা সঠিক তদন্তের মাধ্যমে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা যেন অতি দ্রুত আমাদের পুলিশের যে করণীয় অংশটুকু চার্জশিট দাখিল করতে পারি এবং প্রকৃত আসামি তাদের যেন বিচারের আওতায় আনতে পারি, আমরা সে চেষ্টা করে যাব ইনশাল্লাহ। খুব স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নির্বাচিত তারেক সরকার আসার পর বাংলাদেশে হিন্দুরা কতটা নিরাপদ হয়েছে? যে সংখ্যালঘুরা জামাত ঠেকাতে বিএনপিকে ক্ষমতায় এনেছিল তাদের নিরাপত্তা এখনো অথই জলে। গত প্রায় 5.5 মাসে 40 জনের বেশি সংখ্যালঘু হিন্দু খুন হয়েছে বাংলাদেশে। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। 28শে জুলাই চুয়েটের কবি নজরুল ইসলাম হল সংলগ্ন পুকুরে ডুবে 4র্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব সাহার মৃত্যু হয়। এর মাত্র 15 দিনের মাথায় রহস্যজনকভাবে একই পুকুরে ডুবে আরও 2 শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহতরা হলেন শান্তদেব ও অর্ণব দত্ত। শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সব পুকুরকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। 3 ছাত্রই ছিলেন সংখ্যালঘু হিন্দু। মাস 6 আগে চট্টগ্রামের পটিয়া উপজেলায় খুন হন পঙ্কজ শীল নামে এক যুবক। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে বোরখা পরা এক নারীও ছিলেন। কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে হত্যা মামলার প্রধান আসামি আব্দুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। সংখ্যালঘু খুন, তাদের বাড়ি জমি কেড়ে নেওয়া, ধর্ষণের মতো অপরাধ একের পর এক ঘটে চলেছে বাংলাদেশে। পরপর এমন কিছু ঘটনা ঘটেছে যা থেকে পরিষ্কার সংখ্যালঘু বাংলাদেশিরা আগের মতো বাংলাদেশে নিরাপদ নেই। বলা যেতে পারে বাংলাদেশে উগ্রবাদ এক নতুন চেহারা নিয়েছে। সরাসরি সাম্প্রদায়িকতা নয়, হিন্দুদের ভয় দেখিয়ে সেফ দেশ থেকে বের করে দেওয়ার ছল। রংপুরের এই ঘটনায় আপাতত সারা দেশ তোলপাড়। সোশ্যাল মিডিয়া জুড়ে হিন্দু, মুসলিম, খ্রিস্টান নির্বিশেষে মানুষ প্রশ্ন তুলছে, কবে শান্তি ফিরবে দেশে? কারণ তারা যে বাংলাদেশ চেনে এই দেশ সেই দেশ নয়। মাদকের ঘটনা যদি সত্যি হয় সেখানেও প্রশ্ন আছে। পুলিশ মাদকের কারবার ঠেকাতে পারেনি। বাংলাদেশ মাদক সেবন কি বিভৎস রূপ নিয়েছে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাতকে ঠেকাতে বিএনপিকে ঢেলে সংখ্যালঘুরা ভোট দিয়েছিল। পরিবর্তন তো এলো, ঘুর পথে দেশের সংখ্যালঘু খুন হচ্ছে। বাংলাদেশের সংখ্যালঘুরা কি শুধুই ভোট ব্যাংক? শেষমেশ বাংলাদেশের রাজনীতি কি সংখ্যালঘু নিধনের ওপর দাঁড়িয়ে গেল? এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।